প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান জনতার ভাবনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহ থেকে যুক্ত রয়েছি আমি ইলিয়াস আহমেদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এবার জানবো এই অঞ্চলের মানুষ দেশের রাজনীতি, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য এবং কৃষি নিয়ে কী ভাবছেন। চলুন কথা না বাড়িয়ে সাধারণ মানুষের কাতারে গিয়ে তাদের অসাধারণ মতামতগুলো শুনি। জানতে চাই, গোপালগঞ্জে এনসিপির একটি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি একেবারেই গোপালগঞ্জ উত্তপ্ত হয়ে পড়েছিল। 4 জনের মৃত্যুর খবরও আমরা শুনতে পেয়েছি। সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন একজন জুলাই যোদ্ধা হিসেবে? আপনারা জানেন, জুলাই গণ অভ্যুত্থানে সকল স্তরের মানুষের অংশগ্রহণের ক্রমে এই ফ্যাসিস্ট সরকার কিন্তু পলায়ন করতে বাধ্য হয়েছে। আপনারা জানেন, গণ অভ্যুত্থানে অংশগ্রহণের যে ছাত্র জনতা আছে তাদের দ্বারা নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে। পথযাত্রা হিসেবে এনসিপি গোপালগঞ্জ এলাকায় তাদের যাত্রা শুরু করে, কিন্তু আমরা সকলেই জানি যে এখনও এই ফ্যাসিস্টের লোকজন কিন্তু আমাদের প্রত্যেকটা জেলা এবং বিভাগীয় পর্যায়ে শহরগুলোতে কিন্তু তারা এখনও পর্যন্ত তাদের কার্যক্রম চলমান রেখেছে। প্রশাসন কিন্তু তাদের ধরাছোঁয়ার বাইরে। তারা কিন্তু এখনও প্রশাসন এই ফ্যাসিস্ট লীগ যারা আছে তাদেরকে কিন্তু এখনও ধরতে পারতেছে না, ট্রেস করতে পারতেছে না। তো প্রশাসনের কাছ থেকে কিন্তু এনসিপির যে প্রতিনিধিরা যারা ছিল তারা কিন্তু সিগন্যাল নিয়েই কিন্তু আপনার গোপালগঞ্জে প্রবেশ করেছে। কিন্তু প্রশাসনের কিছু ব্যর্থতার কারণেই এই ধরনের একটি অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয়েছে। আমরা কখনোই এই ধরনের হামলাকারী বা এই ধরনের ঘটনার প্রত্যাশা করি না। আমরা শান্তি চাই, আমরা শৃঙ্খলা চাই, আমরা ঐক্যবদ্ধ হতে চাই এবং শান্তি শৃঙ্খলায় ঐক্যবদ্ধ হয়ে যে সকল ফ্যাসিস্ট এখনও পর্যন্ত বাংলাদেশের মাটিতে চলমান আছে তাদের বিরুদ্ধে আমাদের এই কণ্ঠ যতদিন পর্যন্ত এই জুলাই যোদ্ধা, আমাদের সহযোদ্ধারা যারা আছে তারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করবে। আর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে বাংলাদেশের সকল জনতা একমত পোষণ করবে। সকল দলের রাজনীতিক নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠন এবং সকল ছাত্র জনতা, সকল দেশের মানুষ কিন্তু এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে এক হিসেবে লড়াই করবে। তো গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেটি অবশ্যই আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। জুলাই গণ অভ্যুত্থানে এক দফার ঘোষক থেকে শুরু করে যে সকল নেতৃবৃন্দ ডাকে সাড়া দিয়ে এই বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল, তাদের সাথে এই ফ্যাসিস্ট লীগের লোকজন যে অপ্রীতিকর ঘটনা করেছে তার জন্য আমরা এই গোপালগঞ্জবাসীকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। এই গোপালগঞ্জবাসীতে যে সকল ফ্যাসিস্টরা এখনও তাদের আস্তানা বানিয়েছে, অতি দ্রুতই সারা বাংলাদেশ থেকে কর্মসূচি হবে। গোপালগঞ্জের নাম নিশানায় বাংলাদেশের মাটিতে থাকবে না। আমরা মনে করি পরবর্তী সময়ে আমরা সকল দলের রাজনৈতিক দল ভাইদেরকে আহ্বান জানাবো, সকল ছাত্র জনতার দলের লিডারদেরকে আহ্বান জানাবো, সকল জনতাকে আমরা আহ্বান জানাবো, সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই গোপালগঞ্জে যে আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোসর আছে তাদেরকে প্রতিহত করব। তাছাড়া গোপালগঞ্জ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সকল আওয়ামী লীগের ফ্যাসিস্টের লোকজন এখনও ঘোরাঘুরি করতেছে তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে কঠোর কর্মসূচি গঠন করব। ইনকিলাব জিন্দাবাদ। তিনি বলছিলেন যে দেশের আনাচে কানাচে এখনও পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের দোসররা রয়েছেন এবং তাদের কারণেই কিন্তু এই যে উচ্ছৃঙ্খল পরিবেশ সেটি কিন্তু এখনও চলমান আছেন, সেই বিষয়টি বলছিলেন। এখন জুলাই মাস চলছে, আমরা জানি যে গত বছর কিন্তু এই জুলাই আন্দোলন শুরু হয়েছিল, অর্থাৎ ময়মনসিংহ যে আন্দোলনটি শুরু হয়েছিল 6 জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল। আপনার ভাই একজন জুলাই যোদ্ধা এবং তাকে আসলে কিভাবে আপনারা সাহস জুগিয়েছিলেন? আমার ভাই যে জুলাইয়ের যে বিপ্লবের যে অংশগ্রহণমূলক একটা যে আমার ভাই গেছে বা ওখানে যে সে অংশগ্রহণ করতে পারছে, আমরা এতে নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ এরকম একটা যুদ্ধ বা এরকম একটা বিপ্লব আমরা আমি আমার এই লাইফে এখনও দেখি নাই, তাও আবার এরকম একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তো আমার ভাই যেহেতু এখানে গিয়ে অংশগ্রহণ করতে পেরেছে, আমাদের চোখে মুখে যে একটা ভয় ছিল, একটা ভীতি ছিল, তো আমার ভাই এখানে যাওয়ার পর বুঝতে পারছে যে না, এই ধরনের ফ্যাসিস্টের বিরুদ্ধে যাওয়া এটা বাধ্যতামূলক, আমি এটা মনে করি। তো আমার ভাই ওইখানে অংশগ্রহণ করছে, আমাদের চোখে মুখে অনেক আতঙ্কের ছাপ ছিল
তবু আমি মানে বলবো আমি আমার ভাইয়ের বড় বোন হিসাবে যে না, আমি ওইখানে আমার ভাই গেছে, আমি নিজেকে মানে খুবই গর্বিত বোধ করতেছি। আমার ভাইয়ের মতো এরকম অনেক ভাই, অনেক বোন, অনেকেই গেছে। তো সবাই যে এখানে অংশগ্রহণ করে, কারো হয়তো মৃত্যু হয়েছে বা কেউ জীবন দিছে বা কী করছে, তো সবার এই এত রক্তের বিনিময় বা এত ত্যাগের বিনিময় যে আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে পেরে আমরা মানে এই পর্যন্ত আসতে পেরেছি বা ফ্যাসিস্টের বিদায় হয়েছে, এতে আমরা অনেক খুশি। এবং আমরা এরকম একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশ আমরা পেয়েছি এই ভাইদের মাধ্যমে, আমরা অনেক খুশি। তো আমরা চাই যেন সরকার প্রতিটা এখন সেক্টরে যে ফ্যাসিস্টের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা যেন মানে এই দেশে যেন আর কোনো এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে বা ঘটতে না পারে, যেন প্রশাসন তার একটু সুদৃষ্টি এদিকে দেয়। আর আমাদের ভাই বোনরা যেন তাদের মানে জুলাই বিপ্লব হিসাবে মানে তাদেরকে যে মানে একটা নিরাপত্তা দেওয়ার বিষয়, সেটা যেন নিশ্চিত করে, আমি এটাই আশা করি। ধন্যবাদ। তিনি কিন্তু বলছিলেন যে যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। শিক্ষা সংস্কৃতির নগরী বলা হয়ে থাকে ময়মনসিংহকে। আমরা একটু ছোট্ট করে জানতে চাই এই ময়মনসিংহের শিক্ষা সংস্কৃতির নগরী যদিও বলা হয়ে থাকে, এবং আপনারা ইতিমধ্যেই আমরা শুনেছি যে জিয়া ট্যালেন্ট হান্ট একটি প্রতিযোগিতা শুরু করেছেন, এতে করে আসলে সাধারণ তরুণরা কীভাবে সুযোগ পাবে? আসসালামু আলাইকুম। জিয়া ট্যালেন্ট হান্ট নামে আমরা একটি সংগঠন করেছি, যে সংগঠনের দায়িত্ব হলো আপনার জুলাই অগাস্ট মাসের স্মৃতি ধারণ করে বিভিন্ন ক্রিয়াশীল যারা সংগঠন আছে, এখানে নতুন নেতৃত্ব, ক্রিয়াশীল যারা ক্রিয়ামোদী আছেন, তাদেরকে নতুন ট্যালেন্ট হান্টের মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় বের করা, প্রতি ওয়ার্ড ভিত্তিক একটি টুর্নামেন্ট আয়োজন করা। আমাদের উদ্দেশ্য হলো এই শহীদ সাগর ময়মনসিংহের একজন শহীদ হয়েছিলেন এই জুলাই যোদ্ধা, এবং আমাদের ছাত্রদলের একজন শহীদ আছেন ওয়াসিম, ওনাদের স্মরণে আমরা একটি টুর্নামেন্ট আয়োজন করছি। আগামী 8 তারিখ এই নগরীর জামতলী মাঠে 4 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হবে উক্ত টুর্নামেন্টটি। উক্ত টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো নগরীর প্রত্যেকটা আঞ্চলিকভাবে আমরা যেন এক নতুন প্লেয়ার বের করতে পারি, এবং জুলাই মাসটাকে আমাকে হৃদয়ে ধারণ করে উক্ত প্রোগ্রামটি আমরা লঞ্চ করেছি। যে প্রোগ্রামের কারণ হলো যেন আমরা এই মাসটাকে করে নিজেদের মাধ্যমে করে নিতে পারি, এবং উক্ত টুর্নামেন্টের মাধ্যমে আমরা নতুন নেতৃত্ব, নতুন প্লেয়ার বের করে যেন আমরা জাতীয় পর্যায়ে উপস্থাপন করতে পারি, সেটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা কিন্তু সাধারণ মানুষের বিভিন্ন বিষয়ে অসাধারণ মতামত শুনছিলাম। তবে এখন যেতে হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি ইলিয়াস আহমেদ। চলুন কথা না বাড়িয়ে সাধারণ মানুষের কাতারে গিয়ে তাদের অসাধারণ মতামতগুলো শুনি। জানতে চাই ময়মনসিংহ শহরে 200 বছরের পুরাতন একটি ভবন ভাঙ্গাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে ভারতেও কিন্তু খুব জড়াচ্ছেন, অর্থাৎ এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? গতকাল আমরা দেখেছি জেলা প্রশাসন থেকে সেই ভবনটি যেন ভাঙ্গা না হয় সেটি কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। এটি প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনের কথা আপনি বললেন, ঠিক 200 বছরের পুরনো না, তবে শতবর্ষের চেয়ে বেশি পুরনো। সেই শতবর্ষের চেয়ে বেশি পুরনো বিল্ডিংকে আমরা বি ক্যাটাগরির বিল্ডিং বলা হয়ে থাকে। এই ধরনের বিল্ডিং ভাঙাও অনৈতিক বলা হয়েছে, এটা আন্তর্জাতিকভাবেই। এই ধরনের যদি কোনো খ্যাতিমান ব্যক্তির বাড়ি এটা, এই বাড়িটা আসলে যে বিভ্রান্তিটা ছড়িয়েছে আমাদের কাছে, এটা আমাদের দেশের জন্য খুব ভালো সংবাদ আনেনি। এটা আসলে সত্যজিৎ রায়ের বাড়ি নয়। পাশাপাশি বাড়ি থাকায় অনেকে এটা ভুলবশত সত্যজিৎ রায়ের বাড়ি মনে করছে। সত্যজিতের বাড়িটার নাম ছিল দুর্লভ ভবন পরবর্তীতে। সেই বাড়িতে তো একটা শিক্ষা অফিস ছিল, আবার এখানেও এক শিক্ষা অফিসারের কার্যক্রম চলতো। ফলে এই দুটাকে একত্র করে একটা বিষয়টাকে এরকম গুলিয়ে ফেলা হয়েছে। এটি আসলে দানবীর রণদা প্রসাদের বাড়ি। তিনি এই বাড়িতে থেকে আমাদের যে তার কয়লার ব্যবসা ছিল, তিনি আমাদের কয়লা সাপ্লাই দিতেন, আমাদের যে ট্রেন ছিল ট্রেনের ইঞ্জিনের জন্য, এবং এখানে একটা বাতির কল স্থাপন করেছিলেন শশী লজের বাতি জ্বালানোর জন্য। ফলে শশী লজের ওরাই এবং সূর্যকান্তের পরিবাররাই তাদেরকে এখানে এনেছিলেন এবং জমি দিয়েছিলেন। সেই জমিতে রণদা প্রসাদ এই বাড়িটি করেছিল। এই বাড়ির পরে এটি তারা 47-এর পরে পরিত্যক্ত হয়ে অবস্থা থাকে। পরিত্যক্ত বাড়িগুলো সরকারি কর্মকর্তারা প্রথমত দেখেছি এখানে একজন রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা এখানে বাসভবন করেছিল। তার পরবর্তীতে আমাদের যে টাঙ্গাইলের আবুল হাসান চৌধুরী, যিনি ছিলেন রাষ্ট্রপতি ছিলেন, তার কোনো আত্মীয়, খুব ঘনিষ্ঠ আত্মীয় সারোয়ার চৌধুরী এই বাড়িটা কীভাবে জানি লিজ আকার হোক যেভাবে হোক নিয়ে অনেক দিন ছিলেন এখানে। তারপর তাকে সরিয়ে
মানে মহিলা ও শিশু অধিদপ্তর এই জায়গাটি অধিগ্রহণ করে এখানে শিশু একাডেমির যে কার্যক্রম এই কার্যক্রম চালায়। সেই থেকে এটা শিশু একাডেমির ভবন, তারপরে এটা পরিত্যক্ত হয়, এই বাড়িটা ছেড়ে তারা অন্যত্র চলে যায়। আবার এটা তারা এটার জন্য পুনঃসংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করলে যথাযথ কর্তৃপক্ষ তাদের জন্য অর্থ অনুদান করে। এই অর্থ অনুদানের প্রেক্ষিতেই তারা এই বাড়িটা ভেঙে ফেলেছিল, কিন্তু এই বাড়িটার তারা হিস্ট্রিটা জানতে চেষ্টা করেনি, যদি তারা জানা উচিত ছিল। এই ভুলটা তারা করেছে। এখনও এটা কারেকশন করা সম্ভব। কিভাবে সম্ভব? যে আমাদের বি ক্যাটাগরির বাড়িগুলোর সম্বন্ধে বলা হয়েছে, যদি কোনো বি ক্যাটাগরির বাড়ি ভাঙা হয় তাহলে সেই বি ক্যাটাগরির বাড়িগুলোকে আগের যে আদলটা ছিল ওই ফরম্যাটে যেন তৈরি করা হয়। এটা খুব কঠিন কাজ না। আমাদের যে জজ সাহেবের এই যে আদালত যেটা আছে, আদালতের যে লাল বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা কিন্তু আগে এরকম ছিল, পুনর্নির্মাণ এইভাবেই করেছে। ঠিক আমাদের দাবিটা হচ্ছে যে এরকম আদলে করা হোক। হ্যাঁ, যেহেতু পরিত্যক্ত হয়ে গেছে অনেক দিনের জন্য, এটা আগের চুন সুরকিতে বানাইতো, এর কাজে এটা রক্ষা করাও কঠিন, কিন্তু সেটাকে যেন আগের আদলে কিছুটা আনা যায়, এই টেকনোলজিটা যেন ব্যবহার করা হয়, এবং পাশাপাশি ওখানে একটা পরিচিতিপত্র থাকে। আমাদের দাবি এটা। এই গবেষক বলছিলেন যে বাড়িটি নিয়ে আলোচনা সমালোচনা চলছে, সেই বাড়িটি কিন্তু পূর্বের নকশায় যেন নতুন করে তৈরি করা হয় সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। অর্থাৎ বিগত চলতি বছর থেকে, অর্থাৎ গত জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত ময়মনসিংহ শহরে কিন্তু 170টির মতো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অর্থাৎ এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এবং এ থেকে উত্তরণের উপায় কি বলে মনে করেন? আসলে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। এটা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্যা, যা মানুষের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা উপর ব্যাপক প্রভাব ফেলে। আসলে এটা মূলত রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি আর যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন তাদের পদদর্শিতার উপরই বেশি আসলে এটার কারণে সৃষ্টি হয়। এটা থেকে উত্তরণের জন্য সবচেয়ে বেশি হলো যে আপনার ধর্মীয় মূল্যবোধের প্রতি নজর রাখতে হবে, কারণ পারিবারিক শিক্ষা দিতে হবে, এবং রাজনৈতিক যে সহিংসতা এটা কমাইতে হবে। রাজনৈতিক সহিংসতার কারণে আসলে এই সমাজে আইনশৃঙ্খলা সবচেয়ে বেশি অবনতি ঘটে। অনেক সময় দেখা যায় কি যে রাজনৈতিক নেতাদের অপরাধ করার পরে রাজনৈতিক নেতাদের সাথে সক্রিয়তা থাকার কারণে অপরাধী ছাড় পেয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীও দেখা যায় রাজনৈতিক নেতাদের সাথে একটা সক্রিয়তা থাকে, যার কারণে তারাও ছাড় দিতে চেষ্টা করে। এগুলি থেকে পরিত্রাণ পাইতে গেলে আর একটা জিনিস হইল যে সামাজিক যে যোগাযোগ মাধ্যম, এই ক্ষেত্রে গুজব ছড়ায়ও দেখা যাওয়া প্রবণতারা সবচেয়ে বেশি ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। এগুলির উপর আমাদের প্রচারণা বেশি চালাতে হবে, সামাজিক মূল্যবোধের উপর বেশি গুরুত্ব দিতে হবে, এবং পরিবারগতভাবে আমাদের সন্তানদেরকে এবং আমাদের ভাইদেরকে অবশ্যই ধর্মীয় মূল্যবোধটাকে বেশি প্রাধান্য দিতে হবে। তাহলে হয়তো অনেকটাই উত্তরণের সম্ভাবনা রয়েছে। এই আইনজীবী বলছিলেন যে সমাজে অপরাধ প্রবণতা কমাতে হলে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে সেটিকে কিন্তু আরও বৃদ্ধি করতে হবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখছি যে বিগত কয়েক মাস ধরেই ময়মনসিংহ সিটিকে গ্রিন সিটি করার লক্ষ্যে একজন কিন্তু কাজ করে যাচ্ছেন, অর্থাৎ নিয়মিত কিন্তু তিনি নিজের অর্থায়নে গাছ বিতরণ করে যাচ্ছেন। আমরা একটু জানতে চাই এই যে আপনার গ্রিন সিটি কার্যক্রম সেটার অগ্রগতি কতটুকু এবং সাধারণ মানুষ সেটিকে কিভাবে নিয়েছে? আপনি ঠিকই বলেছেন। আমরা ইতিমধ্যে গ্রিন ময়মনসিংহ ক্যাম্পেইন নামে একটি কাজ আমরা কর্মসূচি শুরু করেছি, এবং আলহামদুলিল্লাহ এটা নগরবাসীর যথেষ্ট সাড়া পাচ্ছি। আমরা 33টি ওয়ার্ডে 3300 গাছ রোপণ এবং বিতরণ করছি, এবং ইতিমধ্যে আমরা কিছু জায়গায় বৃক্ষরোপণ করেছি এবং বিনামূল্যে চারা বিতরণ করছি, এবং যথেষ্ট নগরবাসীর সাড়া পাচ্ছি। এবং যে জিনিসটাই বলতে চাই যে এবং প্রত্যেককে আমরা আহ্বান জানিয়েছি যে আমরা প্রত্যেকে যদি একটি করে গাছ লাগাই এবং প্রতি বছর যদি একটি করে গাছ লাগাই, তাহলে দেখা যাবে ময়মনসিংহ নগরীটা একটা সবুজ বেষ্টনী তৈরি হবে, এবং এই সবুজ বেষ্টনীর মাধ্যমে আমরা শুধু নিজেরাই উপকৃত হব না, আমাদের পরবর্তী যে প্রজন্ম তারাও একটা সবুজ বেষ্টনীর মধ্যে আপনার বড় হয়ে উঠবে, এবং এটা যথেষ্ট সাড়া পাচ্ছি। এবং আপনার মাধ্যমে আমরা বলতে চাই গ্রিন ময়মনসিংহ ক্যাম্পেইনে যার যার অবস্থান থেকে আপনাদেরকে সম্পৃক্ত হওয়ার জন্য এবং সহযোগিতা হওয়ার জন্য নগরবাসী সকলকে আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই।
তিনি বলছিলেন যে প্রত্যেকের জায়গা থেকে যদি অন্তত একটি করে গাছ লাগায় তাহলে কিন্তু ময়মনসিংহ গ্রিন সিটিতে রূপান্তরিত হবে, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ শিক্ষা সংস্কৃতির নগরীতে আমরা দেখেছি বিগত কয়েকদিন আগেই কিন্তু এসএসসির ফলাফল ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু ময়মনসিংহ শিক্ষা বোর্ড অনেকটাই বলা চলে যে একেবারেই খারাপ ফলাফল করেছে, এবং সেই বিষয়টি করার কারণ কি এবং এ থেকে উত্তরণের উপায় কি আপনি একজন শিক্ষক হিসেবে কি মনে করেন? ধন্যবাদ দেশ টিভি কর্তৃপক্ষ একটি জনগুরুত্বপূর্ণ বিষয়কে আমলে নেওয়ার জন্যে। আসলে দেখুন, এবার যে 2025 সালে যে বেস্ট এসএসসি পরীক্ষা দিয়েছে তারা যখন ষষ্ঠ শ্রেণীতে ছিল 2020 সাল তারা করোনা আক্রান্ত মানে স্কুল করতে পারেনি, শ্রেণীকক্ষের পাঠদান বন্ধ ছিল। 21 সালে তারা 7-এ, 2022 সালে তারা অষ্টম শ্রেণীতে। অর্থাৎ এই 3টি বছরই কিন্তু শ্রেণীকক্ষের পাঠদান বেশ মানে গ্যাপ ছিল, মানে শূন্যতা ছিল। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এই ব্যাচটা ছিল করোনায় আক্রান্ত ফলে করোনার জন্য কারণে মানে শ্রেণীকক্ষের পাঠদান না থাকার কারণে বাচ্চাদের যে বেসিক নলেজ, যে তাদের যে গাঁথুনি সেটা মজবুত হয় নাই। তারপরে তারা নবম দশম শ্রেণীতে আমাদের যে একটা ময়মনসিংহ শহরে বা সারা বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা নবম শ্রেণীতে ওঠার পরেই তারা ক্লাসের চেয়ে বাইরে প্রাইভেটের প্রতি বেশি জোর দেয় এবং ক্লাস না করে তারা ক্লাসে অ্যাবসেন্ট থাকে। তারা শ্রেণীর টিচারদের সাথে সাবজেক্টদের সাথে একটা গ্যাপ থাকে, যার ফলশ্রুতিতে একাধারে এক হচ্ছে করোনা, আর হচ্ছে যে নবম দশম শ্রেণীতে আমাদের একটা টেন্ডেন্সি, একটা তাদের যে একটা মানসিকতা তৈরি হয়েছে যে বাইরে পড়লে তারা খুব ভালো ফলাফল করতে পারবে। এই শ্রেণীকক্ষের গ্যাপ আর সাবজেক্টদের কাছ থেকে তাদের সহায়তা না পাওয়ার কারণেই আমার মনে হয়, আমি মনে করি এই ধরনের একটা মানে ফলাফল বিপর্যয় হয়েছে। আমার মনে হয় এই দিকে খেয়াল রাখলে আগামীতে হয়তো ময়মনসিংহ শিক্ষা বোর্ড অন্য বারবারের মতো ভালো ফলাফল করবে, এ আমার প্রত্যাশা। ধন্যবাদ। তিনি কিন্তু নানা বিষয় তুলে ধরে এবং সেই বিষয়ে কিন্তু মতামত দিয়েছিলেন। প্রিয় দর্শক, আবারও সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি ইলিয়াস আহমেদ। আমরা এতক্ষণ সাধারণ মানুষের বিভিন্ন বিষয়ে অসাধারণ মতামত শুনছিলাম, আবারও কিছু মানুষের বিভিন্ন বিষয়ে তাদের মতামত শুনতে চাই। চলুন কথা না বাড়িয়ে সাধারণ মানুষের কাতারে গিয়ে তাদের অসাধারণ মতামতগুলো তুলে ধরি। অর্থাৎ জানতে চাই, ময়মনসিংহ শহরে কিন্তু সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে যায় এবং এই সমস্যাটা কিন্তু দীর্ঘ বছর ধরেই সাধারণ মানুষ পোহাচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এবং এ থেকে উত্তরণের উপায় কি বলে মনে করেন? সবার আগে যে কথাটি, যে একটি নগরী যেভাবে পরিকল্পিতভাবে গড়ে ওঠার কথা, তার জন্যে যে ড্রেনেজ সিস্টেম লাগবে, তার জন্যে যে বড় সড়ক লাগবে এবং যে দালান কোটা হবে, সেটার জন্যে নিয়মনীতি পালন করা হবে, এর কোনোটাই আসলে ময়মনসিংহ শহরে নাই। ময়মনসিংহ শহরে এক ধরনের মানে শক্তির রাজত্ব চলে, ফলে আপনি দেখবেন যে রাস্তার উপরে হাইরাইজ বিল্ডিং হয়েছে, রাস্তাটা খুব ছোট এবং একটা বিল্ডিংয়ের সাথে একেবারে লাগোয়া আরও 5টা-10টা বিল্ডিং। তো ড্রেনগুলো যদি আমরা তাকাই, এই ড্রেনগুলো 1 ফিট 1.5 ফিট, বেশিরভাগ এলাকায় কোনো ড্রেনেজ সিস্টেমই নাই। আর শহরের মাঝখানে কিছু জায়গা আছে যেখানে 2 ফিট মানে বা তার চেয়ে বেশি বড় ড্রেন আছে। এই ড্রেনগুলো এমনভাবে করা হয়েছে এবং বারবার পরিবর্তন করা হয়েছে, এগুলো আসলে কার্যকর কোনো উদ্যোগ না। সবচেয়ে বড় সর্বনাশ যেটি হয়েছে, ময়মনসিংহ শহরে অনেকগুলো বিল ছিল, ঝিল ছিল, অনেকগুলো খাল ছিল, এমনকি নদী ছিল। সেই নদীর ধারাগুলো, খাল, বিল সব কিছু ভরাট করে অপরিকল্পিতভাবে যে যেভাবে পারে নগরায়ন হয়েছে এবং নগর কর্তৃপক্ষ, সিটি কর্তৃপক্ষ কিংবা জেলা প্রশাসন তাদেরকে এইভাবেই নগরায়ন করতে দিয়েছে। এর কারণে যেটি হয়েছে যে মানুষ নিজেদের পাকে নিজেরা পড়ে গেছে। এখন 10 মিনিট বৃষ্টি হলে অনেকগুলো রাস্তা ডুবে যায়, আর যদি 1 ঘন্টা বৃষ্টি হয় কোথাও কোথাও হাঁটু পানি, কোমর পানি হয়ে যায়। আর যদি টানা কয়েক ঘন্টা বৃষ্টি হয় তাহলে কোথাও কোথাও সাঁতার পানি হয়ে যায়। আমরা কয়েক বছর আগে দেখেছি যে অনেক বাড়ির ফার্স্ট ফ্লোর পুরোটা পানির তলে চলে গেছে। এটা হচ্ছে পরিকল্পনার কারণে। এটা থেকে উত্তরণ ঘটাইতে হলে আমাদের একটি টেকসই মহাপরিকল্পনা দরকার, এবং একটি মহাপরিকল্পনা হয়েছিল,
কিন্তু যখন উন্নয়ন প্রকল্প চলে ওই মহাপরিকল্পনার পৃষ্ঠাগুলো উল্টে আর কেউ দেখে না, ফলে ময়মনসিংহ আজকে বিপর্যস্ত এবং নগরবাসী অত্যন্ত কষ্টের মধ্যে আছে। এ থেকে পরিত্রাণ দরকার। তিনি কিন্তু বলছিলেন অপরিকল্পিতভাবে ময়মনসিংহ নগরী গড়ে তোলার কারণে এই যে মানুষের সমস্যা সেটি কিন্তু প্রতিনিয়তই বাড়ছে, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি ময়মনসিংহ শহরে কিন্তু যারা তরুণ যুবক রয়েছে তারাই কিন্তু নানা অপরাধে জড়িয়ে যাচ্ছেন এবং সেটি আসলে কেন হচ্ছে আমরা একজন সংবাদকর্মীর কাছ থেকে জানতে চাবো। আমরা দেখেছি বিগত সময়ে যে অপরাধগুলো ঘটছে বেশিরভাগ তরুণরাই কিন্তু সেখানে জড়িত। আসলে সেটি কেন হচ্ছে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ময়মনসিংহ জেলায় আপনাকে যদি একটি প্রতিবেদনের কথা বলি যে গত এক মাসে 170টি খুন হয়েছে। অর্থাৎ এই ময়মনসিংহ জেলায় প্রতিদিন যে খুনগুলো হচ্ছে সেই খুনগুলো কিন্তু পারিবারিক দ্বন্দ্ব থেকে শুরু করে রাজনৈতিক এবং প্রভাব বিস্তার কেন্দ্র করেই হচ্ছে। সাম্প্রতিক সময় যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, অর্থাৎ এই ময়মনসিংহ নগরীর আশপাশে যে কয়েকটি জেলা অর্থাৎ গফুরগাঁ, এই গফুরগাঁ আপনার কয়েকদিন আগে সাদাব এবং সিফাত নামে দুইজন ছেলে, তারা 3 দফা মুক্তিপণ দিয়েও তাদের কিন্তু শেষ রক্ষা হয়নি। আর তারপরেই যদি বলি এই যে ভালুকা উপজেলায় গত কয়েকদিন আগে সেখানে মা দুটা মেয়ে এবং মাকে গলা কেটে হত্যা করেছে, অর্থাৎ তার আপন দেবর তারা গলা কেটে হত্যা করেছে। এবং এই যে দাফনিয়া 2জন শিশু বাচ্চা ডুবাই লাশ পাওয়া গেছে। এরকম প্রতিদিনই কিন্তু এই ময়মনসিংহ শহরের আশেপাশে এরকম লাশের কিন্তু সন্ধান পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট পরিমাণ অবনতি ঘটেছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যে ঘটেছে এটার কিন্তু উত্তরণের কোনো ধরনের উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই পর্যন্ত পুলিশ প্রশাসন তাদের ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধই রেখেছে। অর্থাৎ 24-এর পরে পুলিশ প্রশাসন যে ট্রমাটাইজড হয়ে গেছে, তারা কিন্তু এখনও সেই জায়গা থেকে তারা বের হতে পারে নাই। তো আমরা চাই দ্রুত এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করে নাগরিক যে আতঙ্কগুলো সেই আতঙ্কগুলো দূর করার জন্য। ধন্যবাদ। তিনি কিন্তু নানান বিষয়ে বলছিলেন, অর্থাৎ বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও তৎপর হতে হবে, আইনশৃঙ্খলা রক্ষায় কিন্তু তাদের আরও ভূমিকা পালন করতে হবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখেছি ময়মনসিংহ তথা সারা দেশেই কিন্তু রাজনৈতিক অস্থিরতা কিছুটা বেড়েছে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই আতঙ্কের মধ্যে আছে। আমরা একজন সঙ্গে একটু জানতে চাই, ছোট্ট করে বলবেন যে রাজনৈতিক অস্থিরতা বাড়ার কারণ কি? আমার মনে হয় যে পেছন থেকে কেউ জুলাইয়ের অভ্যুত্থানে যারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদের মধ্যে বিভক্তি তৈরির প্রচেষ্টায় লিপ্ত রয়েছে এবং বুঝে অথবা না বুঝে অনেকেই তাদের সেই ট্র্যাপে পা দিচ্ছে, যার কারণে এই ধরনের সহিংসতা বেশি আমরা দেখতে পাচ্ছি। এনসিপির যে পদযাত্রা ছিল সেখানে কিভাবে একজন এসপির গাড়ি, পুলিশের গাড়ি পুরানো হয়েছে, ইউনোর গাড়িতে হামলা করা হয়েছে, তাহলে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে না, তারা সংঘবদ্ধ এবং পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এরকমভাবে সারা দেশেই আমরা এইসব ঘটনা দেখতে পাচ্ছি। তারা এখনও এরকম সংঘবদ্ধ হয়ে দেশের মানুষের প্রতি এরকমভাবে তাদের যে বিদ্বেষ আছে সেই বিদ্বেষ তারা ঘটানোর চেষ্টা করতেছে এবং যার ফলশ্রুতিতে দেশে মানুষের নানান ধরনের এই ধরনের বিশৃঙ্খলার ঘটনা আমরা দেখতে পাচ্ছি, আইনশৃঙ্খলার অবনতি দেখতে পাচ্ছি। আমরা চাইব যেন স্বরাষ্ট্রমন্ত্রী এইসব বিষয়ে নজর দেন এবং দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করেন। জুলাই যোদ্ধা যারা ছিল, জীবনের ঝুঁকি নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের জীবন আজকে নিরাপত্তার হুমকিতে রয়েছে। সারা দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি আমি মনে করি আরও কঠোরভাবে এই নিয়ন্ত্রণে আনা প্রয়োজন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলে আমরা মনে করি। তিনি কিন্তু বলছিলেন জুলাই যোদ্ধাসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও উদ্যোগ নিতে হবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখছি যে প্রতিনিয়তই কিন্তু এই অস্থিরতার কারণে বিভিন্ন সংগঠন কিন্তু সাধারণ মানুষকে সামাজিকভাবে সচেতন করতে তারা কিন্তু বিভিন্ন কার্যক্রম কিন্তু হাতে নিয়েছেন। আমরা যদি একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, আপনারা তো সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নিজেরাও একটি ঐক্য গড়ে তোলার চেষ্টা করছেন, এই দেশে মানুষ যেন শান্তিতে থাকে, সেই বিষয়টি একটু যদি বলতেন। বর্তমান আইন শৃঙ্খলার যে অবনতি এবং মানুষের মাঝে যে একটা আতঙ্ক বিরাজ করছে, সেই আতঙ্ক এর পিছনে 1 মিনিট যদি বলতে চাই, একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের গত 2024 সালের জুলাই আগস্টের যে অভ্যুত্থান ছিল, সেই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হাসিনার মতো একজন ফ্যাসিস্ট ইতিহাসের শ্রেষ্ঠ স্বৈরাচারের পতন ঘটার কারণে সেই স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও যেখানে আছে সেখান থেকে
উস্কানিমূলক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে দেশের সাধারণ মানুষ অনেকটা ভয়ে আতঙ্কে আছে। আর এই আতঙ্ক থেকে পরিত্রাণের জন্য সবচেয়ে বড় ব্যর্থতাই বলবো আমি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের এটার সম্পূর্ণ দায়-দায়িত্ব। আমরা আশা করব ইন্টারিম গভর্নমেন্টের দক্ষ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব এবং পুরো উপদেষ্টা মণ্ডলী সকলেই এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। দেশে যেন কোনো অরাজকতা, উচ্ছৃঙ্খলতা এবং এ ধরনের দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর কোনো শক্তি যেন আর দ্বিতীয়বার না অভ্যুত্থান ঘটে। স্বৈরাচারকে আমরা চিরদিনের জন্য পিছনে ফেলে দিয়ে দেশটিকে সামনে অনেক অর্থনৈতিকভাবে আরও অনেক সুন্দরভাবে দেশটিকে বিশ্বমানের রাষ্ট্রে যেন আমরা পরিণত করতে পারি, সে বিষয়ে ইন্টারিম গভর্নমেন্টের সার্বিক সহযোগিতা কামনা করছি সাধারণ নাগরিকের পক্ষ থেকে। দেশের যে বর্তমান সরকার রয়েছে তাকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সাধারণ মানুষের বিভিন্ন বিষয়ে কিন্তু তাদের অসাধারণ মতামত শুনছিলাম। তবে আজ যেতে হচ্ছে, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেশ টিভির জনতার ভাবনায় আমি ইলিয়াস আহমেদ হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।